শুরুতেই দুটি মজার প্রশ্ন করি। আচ্ছা, বলুন তো, জাতীয় সংসদ নির্বাচন হয়ে যাওয়ায় কারা সবচেয়ে বেশি খুশি হয়েছে? নিশ্চয়ই এই দেশের সব মানুষ। এবার বলুন, এই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসায় কারা সবচেয়ে বেশি খুশি হয়েছে? নিশ্চয়ই বিএনপির নেতাকর্মী বা সমর্থকেরা। কিন্তু এই দুটি প্রশ্নের উত্তরেই আরেকটি দলের নাম আসবে, সেটা আওয়ামী লীগ। সার্বিক অবস্থা বিবেচনায় এটা বলাই যায় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে যাওয়ায় এবং বিএনপি ক্ষমতায় আসায় আওয়ামী লীগ অনেক বেশি খুশি হয়েছে। এবার বলুন, কেন খুশি হয়েছে আওয়ামী লীগ? তারা কি আবার স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসতে পারবে? এই নির্বাচন কি তাদের মাঠে ফেরার দুয়ার খুলে দিল? এই ভিডিওতে আমরা এসব প্রশ্নেরই উত্তর খুঁজব। আমি মঞ্জুরুল করিম আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপটে। প্রায় দেড় যুগ ধরে আওয়ামী লীগ বিএনপিকে কোণঠাসা করতে করতে বলা যায় যে একেবারে ধান খেতে পাট খেতে পৌঁছে দিয়েছিল। বিএনপির নির্যাতিত নেতাকর্মীদের বর্ণনায় সেসব কথা উঠে এসেছে বিভিন্ন সময়ে। আওয়ামী লীগ তাদের সাথে এমন আচরণ করেছিল যে হয় তাদের জেলে থাকতে হবে, নয়তো বাড়িতে ঘুমোতে পারবে না। একদিকে তারেক রহমানকে নির্বাসনে পাঠানো, অন্যদিকে বেগম খালেদা জিয়াকে হয় জেলে রাখা, নয়তো গৃহবন্দী দশায় রাখা। অনেকেই বলেন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিএনপিকে নির্মূল করার খেলায় নেমেছিল আওয়ামী লীগ। অন্যদিকে জামায়াতে ইসলামীরও মাথা ছেঁটে ফেলেছিল আওয়ামী লীগ। টিকে থাকার জন্য পরবর্তীতে তারা ভিন্ন কৌশল নেয়। বিগত দিনগুলোতে রাজনীতির আলোচনায় সে কৌশল নিয়ে অনেক কথা হয়েছে। 2024 সালের 5 আগস্ট দৃশ্যপট বদলে যায়, তৈরি হয় ভিন্ন প্রেক্ষাপট। আওয়ামী লীগের ক্ষমতার মসনদ আর সুরক্ষিত দুর্গ ধসে পড়ে। শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেন। নেতাকর্মীরাও যে যার মতো হয় পথ দেখেছে, হয় হামলার শিকার হয়েছে, নয়তো লুকিয়ে পড়েছে অথবা মামলায় আটক হয়ে জেলে গেছে। 2024 সালের নভেম্বরে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। 2025 সালের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপনও জারি করা হয়। পরবর্তীতে বিচারের প্রক্রিয়ায় শেখ হাসিনারও সাজা হয়েছে। বিএনপিকে আওয়ামী লীগ যে অবস্থায় ফেলেছিল, ঠিক সেই অবস্থার মধ্যেই পড়ে যায় আওয়ামী লীগ। এক কথায় বলা যায় যে গণ অভ্যুত্থানের সরকারের সময় আওয়ামী লীগ অবাঞ্ছিত হয়ে পড়ে বাংলাদেশে। সবাই অপেক্ষায় ছিল প্রায় 17 বছর পর মুক্তির পথ খুলে যাওয়ায় বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া কেমন হয়। কিন্তু তারেক রহমান তখন কোনো ব্যক্তিগত আক্রমণে গেলেন না, প্রতিহিংসা বা প্রতিশোধের কথাও বললেন না। ফ্যাসিবাদের সমালোচনা করেছেন, দলের নেতাকর্মীদের সামলানোর চেষ্টা করেছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। এমনকি বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরও তিনি মার্জিত ও পরিমিত থেকেছেন, প্রশংসিত হয়েছেন প্রতিশোধের পথে পা না বাড়ানোর জন্য। তবে এ কথা সত্য যে 2024 সালের 5 আগস্টের পর বিএনপি নেতাকর্মীর 17 বছরের জমানো ক্ষোভ প্রশমন করতে দলের চেয়ারম্যানকে অনেক শাস্তিমূলক ব্যবস্থার পথেও হাঁটতে হয়েছে। এরপর নানা রাজনৈতিক ঘটনা প্রবাহে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করার জন্য বিএনপি যে জোরালো বা শক্ত অবস্থান নিয়েছে তেমন নয়। তারপর যখন নির্বাচন ঘনিয়ে আসতে থাকে, তখন প্রতিদ্বন্দ্বী সব দলগুলোর কাছে আওয়ামী ভোট একটা বড় ফ্যাক্টর হয়ে ওঠে। তখন বিএনপি বা জামায়াত কেউই এই ব্যাপারে আর বড় করে কথা বলেনি। কথা যা হয়েছে তা ওই ভোট ব্যাংক নিয়েই। হয়তো এটাই রাজনীতি। নির্বাচনের সময় ঘনিয়ে আসতে থাকে, মাঠে থাকা রাজনৈতিক দলগুলোর আর দম ফেলার সময় থাকে না। 11 নভেম্বর ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি কোনো প্রতিশোধের রাজনীতি করতে চায় না। আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে বিএনপি সেটা করবে না। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো তুলে নেয়ার কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য তখন ব্যাপকভাবে আলোচিত হয়। এরপর 28 জানুয়ারি আরেকটি বক্তব্যে তিনি বলেন, এবার তো নৌকা নাই, নৌকা পালাইছে, হাসিনা ভারতবর্ষে চলে গেছে, মাঝখানে তার যে সমর্থক আছে তাদের বিপদে ফেলে গেছে।
আমরা সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি। আওয়ামী লীগের নিরাপদ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি। জামায়াতে ইসলামী যে আওয়ামী লীগের ভোট ব্যাংকে ভাগ বসাতে চেষ্টা করেনি সেটা হয়তো নিশ্চিত করে কেউ বলতে পারবে না। 2026 সালের জানুয়ারির প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য লতিফুর রহমান বলেন, আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের সব দায় দায়িত্ব আমরা নেব। তিনি অবশ্য বিএনপি থেকে জামায়াতে যোগ দিলেও দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছিলেন। এভাবে সময় আরো ঘনিয়ে এলো। নির্বাচন হতে তখন 5 কি 6 দিন বাকি। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে এক সাক্ষাৎকার দেন বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাৎকারের এক পর্যায়ে রয়টার্সের সাংবাদিক তারেক রহমানকে প্রশ্ন করেন, সরকার গঠন করতে পারলে তিনি শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ দেবেন কি না। জবাবে তারেক রহমান বলেন, যদি জনগণ কাউকে মেনে নেয়, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার সুযোগ আছে। এভাবে তিনি নিজে সিদ্ধান্ত না নিয়ে জনগণের সিদ্ধান্তের উপর ছেড়ে দিলেন আওয়ামী লীগের ভবিষ্যৎ। 12 ফেব্রুয়ারি নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হলো বিএনপি। যে আওয়ামী লীগের ভোট ফ্যাক্টর হয়ে উঠেছিল সেই ভোট কোথায় গেল? বিএনপি পেয়েছে নাকি জামায়াত, নাকি ভাগাভাগি হয়েছে? এ প্রশ্নের সঠিক উত্তর হয়তো কারো পক্ষেই দেয়া সম্ভব নয়, কিন্তু নির্বাচনের পর থেকেই আওয়ামী লীগের উকি ঝুঁকি বেড়ে গেল। 13 ফেব্রুয়ারিতে একটা ঘটনা খুব আলোচিত হলো। সেই ঘটনার খবরের শিরোনাম ছিল, পঞ্চগড়ে বিএনপি নেতার উপস্থিতিতে খোলা হলো আওয়ামী লীগ অফিসের তালা। সেই ঘটনা হয়তো শুরু ছিল 15 ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বর এলাকায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক আ.ক.ম জামাল উদ্দিন সহ 5 জন। ওই এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। 16 ফেব্রুয়ারি বগুড়া শহরের সাতমাথা টেম্পল সড়কে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভাঙচুর করা কার্যালয়ের দোতলায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 17 ফেব্রুয়ারি 2026 বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় এলো। 17 ফেব্রুয়ারিতেই চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উত্তর জেলার কার্যালয়ে সাইনবোর্ড লাগালো দলটির নেতাকর্মীরা। পরে একদল যুবক গিয়ে সেই সাইনবোর্ড সরিয়েও ফেলল। ওই দিনই রাজবাড়ী ও বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হলো, টানানো হলো ব্যানার। নতুন সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 18 ফেব্রুয়ারি প্রথম কর্মদিবসেই আওয়ামী লীগের ব্যাপারে সরকারের অবস্থান জানতে চাইল সাংবাদিকরা। মির্জা ফখরুল বললেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান কি হবে তার রাজনৈতিকভাবে পরে জানানো হবে। ওই 18 ফেব্রুয়ারিতেই নোয়াখালীতে তালা ভেঙে আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করল ছাত্রলীগের নেতাকর্মীরা, দিল স্লোগান। আরও একটি ঘটনা ঘটল ওই দিনই। বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ সহ 3 আওয়ামী লীগ নেতা জামিন পেলেন। এভাবে নির্বাচনের পর থেকেই নিজেদের উপস্থিতি জানান দিতে থাকে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা, কোথাও অফিস খুলে, কোথাও ঝটিকা মিছিল বের করে। 19 ফেব্রুয়ারি এই ব্যাপারে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভিযোগের আঙ্গুল তুললেন বিএনপির দিকে, বললেন বিএনপির কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না। এখন কথা হলো, পুরনো রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি কি আওয়ামী লীগকে তাদের কার্যক্রমে ফেরার পথ খুলে দিচ্ছে, নাকি চুপচাপ থেকে জনগণের উপর সিদ্ধান্তের ভার দিচ্ছে? এখানে বিএনপির কথাই আসবে, কারণ তারাই এখন ক্ষমতায়। ধরা যাক তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি, তারা সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে এবং আওয়ামী লীগ আবার কার্যক্রম শুরু করলেও তাদের কোনো সমস্যা নেই। আবার কোনো বিশ্লেষক বলেন, জামায়াতকে ঠেকাতে হলে আওয়ামী লীগকে মাঠে রাখাটাই হতে পারে বিএনপির কৌশল। সে কৌশল বাদ দিয়ে যদি সম্প্রীতির রাজনীতির সৎ ইচ্ছেকেই ধরেন, তাহলে আওয়ামী লীগের কার্যক্রমকে স্বাভাবিক করে দিলেই কি আসলে সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব? কেউ বলবেন হ্যাঁ, কেউ বলবেন না। যারা হ্যাঁ বলবেন তাদের যুক্তি হলো, এই প্রক্রিয়ায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে গণতন্ত্র সুসংহত হয়। আর যারা না বলবেন তাদের যুক্তি হলো, এর মাধ্যমে ফ্যাসিবাদকে নরমালাইজ করা হবে এবং আগামী রাজনীতি আরও সংঘাতের দিকে যাবে। কিভাবে? এবার আসুন ছোট করে সে আলোচনা করা যাক।
2024 সালের 5 আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা একেবারে কোণঠাসা হয়ে পড়েছে। আবার এমন ঘটনাও ঘটেনি যে তারা ব্যক্তিগত বা দলীয়ভাবে তাদের কর্মকাণ্ডের কারণে অনুশোচনা প্রকাশ করেছে, বরং তারাও নিজেদেরকে নির্যাতিতই ভাবছে। এই বিবেচনায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের প্রধান শত্রু কারা? তাদের যুক্তিতে যাদের মাধ্যমে তারা নির্যাতিত হয়েছে তারা, অর্থাৎ যাদের আন্দোলনে অভ্যুত্থানে তাদের সরকারের পতন ঘটেছে, তারা যে প্রতিহিংসার প্রতিশোধের টার্গেট হয়ে উঠবে না সে নিশ্চয়তা কে দিতে পারে? বাস্তবে এমন যদি হয় তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্প্রীতির বদলে সংঘাতের রূপ নিতে পারে, তৈরি হতে পারে অস্থিতিশীলতা। এক্ষেত্রে কোন কৌশল কাজে লাগবে সেটা আগেই বলা খুব কঠিন। কেউ কেউ তো বলেন বিএনপি হয়তো আওয়ামী লীগকে লিমিটেড ভার্সনে রাখবে। তবে আওয়ামী লীগের বিষয়গুলো সবার চোখে পড়ছে এবং আলোচনায় আছে। সর্বশেষ 23 ফেব্রুয়ারি বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলা নিয়ে আবারও প্রশ্নের মুখোমুখি হয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ব্যাপারে তিনি বলেছেন, এটা আমরা চাইনি এবং যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়। আইনগতভাবে যদি দেখা হয় তাহলে হয় আওয়ামী লীগের বেরিয়ে আসার এই চেষ্টা থেমে যাবে, নয়তো আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেয়ার আইনগত প্রক্রিয়া শুরু হবে। কি হবে সেটা বলা যাচ্ছে না এখনই, তবে বিষয়টা চ্যালেঞ্জিং, কারণ কাউকে চাপিয়ে রাখলেই যে নির্মূল করা যায় না তার সবচেয়ে বড় প্রমাণ তো খোদ বিএনপি। কৌশল নির্ধারণে এই বিষয়টাও হয়তো বিবেচনার মধ্যে থাকবে এবং ভালো মন্দের জটিল হিসাব নিকাশের মধ্যে দিয়েই যাবে আগামীর রাজনীতি।